সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের সাথে আমেরিকার চুক্তির ভেতর দিয়ে মার্কিন সাম্রাজ্যের পতন শুরু হলো কিনা, এই প্রশ্ন তুলেছেন খোদ মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। শুধু তাই না, মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য জিন শাহিন তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইরানের সাথে চুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আসলে মার্কিন সাম্রাজ্যের পতন শুরু হলো কিনা এবং আমেরিকা সত্যি সত্যি ইরানের কাছে আত্মসমর্পণ করলো কিনা। এই প্রশ্নগুলোর জবাব খুঁজতে গেলে প্রথমে আমাদের নজর দিতে হবে এই যে চুক্তি হলো আমেরিকা এবং ইরানের মধ্যে, এই চুক্তিতে কি বলা হয়েছে। আমি একই সাথে আপনাদের কাছে আরেকটি তথ্য জানিয়ে রাখি। টাকার কার্লসন তিনি বলছেন 1956 সালে সুয়েজ সংকটের ভেতর দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের যেভাবে পতন ঘটেছিল, তেমনিভাবে ইরানের সাথে চুক্তির মাধ্যমে মার্কিন সাম্রাজ্যের পতনের শুরু হলো। আসলে কি তাই? আপনারাই বা কী মনে করছেন? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আমি আজকের ভিডিওতে একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করার চেষ্টা করব। যথেষ্ট বিস্তারিত বলবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা মার্কিন সাংবাদিক, তিনি ফক্স নিউজের একসময় বেশ বিখ্যাত সাংবাদিক ছিলেন, টাকার কার্লসনের বক্তব্য দিয়ে। তিনি বলছেন, ইরানের সাথে আমেরিকা যে চুক্তি করেছে, এই চুক্তির মধ্য দিয়ে মূলত মার্কিন সাম্রাজ্যের পতন শুরু হলো। তিনি একই লেখায় বা একই বক্তব্যে বলেছেন যে 1956 সালে সুয়েজ সংকট যে শুরু হয়েছিল, এই সুয়েজ সংকটের ভেতর দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের যেভাবে পতন শুরু হয়েছিল, তেমনিভাবে ইরানের সাথে চুক্তি করে আমেরিকা তার মার্কিন সাম্রাজ্যের পতন শুরু করলো। একই সাথে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির সদস্য জিন শাহিনও বলছেন, আমেরিকা প্রকৃতপক্ষে ইরানের কাছে আত্মসমর্পণ করেছে। এখন এই দুটো বক্তব্যকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা কি দেখব? এই জন্য ইরানের সাথে আমেরিকার যে চুক্তি হলো, এই চুক্তির দিকে আমাদেরকে যেতে হবে। তবে তার আগে একটু বলি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত সমালোচনার জবাবে তিনি কি বলছেন। তিনি তো কয়েকদিন চুপ ছিলেন। তিনি গত রাতে যা বলেছেন তা হচ্ছে এই, যে যারা এই চুক্তির সমালোচনা করছেন তারা হয় হিংসুটে, না হয় খারাপ মানুষ, না হয় বোকা। তার মানে তিনি এই চুক্তির পক্ষে ভীষণভাবে দাঁড়ালেন। এই চুক্তিকে তিনি সিরিয়াসলি ওন করছেন। প্রশ্ন হচ্ছে তাহলে ইরান যে সংশয় পোষণ করছে, সন্দেহ করছে এই চুক্তি আসলে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বাস্তবায়ন করবেন কিনা, তার কি হবে? ডোনাল্ড ট্রাম্পের আপাতত এখন যে অবস্থান, তাতে বোঝা যায় যে তিনি এই চুক্তি শেষ পর্যন্ত সংরক্ষণ করবেন এবং এই চুক্তি তিনি বাস্তবায়ন করবেন। তিনি এই চুক্তির ভেতরে আমেরিকা এবং সারা বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে তেলের যে দাম, সামগ্রিকভাবে সারা বিশ্বের মানুষের স্বার্থ দেখছেন। যদি তাই হয়, তাহলে তিনি সর্বশেষ পর্যন্ত এই চুক্তি সংরক্ষণ করবেন। এমনকি মার্কিন প্রশাসনের ভেতরে যে ফাটল দেখা দিয়েছে, সেই ফাটল প্রসঙ্গেও তিনি কয়েকজন মন্ত্রীকে, যুদ্ধমন্ত্রী সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রশাসন থেকে সরিয়ে দিতে প্রস্তুতি নিয়েছেন, কিন্তু তিনি এই চুক্তির পক্ষ ত্যাগ করেননি। আমি চমৎকার আর একটা তথ্য জানিয়ে দিই। এই চুক্তিতে সই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি সই করেছেন এবং তিনি সামাজিক মাধ্যম এক্সে ঘোষণা দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে সই করার পর, যখন চুক্তি একেবারে চূড়ান্ত হয়ে গেল, তখন আমি মধ্যস্থতাকারী দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি এই চুক্তিতে সই করলাম। আমার অনুমোদন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে পাকিস্তান কূটনৈতিকভাবে অনেক অনেক বেশি উপরে চলে গেল। তা নিয়ে আমি পরে দু একদিনের ভেতরে আশা করছি একটা অন্য আলোচনা করব। যাই হোক, এখন আমি মূল আলোচনার আরেকটা দিকে চলে যাচ্ছি। মূল আলোচনা ছিল আমেরিকার
সাম্রাজ্যের পতন হচ্ছে কিনা এবং আমেরিকা আসলে আত্মসমর্পণ করলো কিনা। সেখানে টাকার কার্লসন বলছেন যে এই চুক্তির ভেতর দিয়ে সুয়েজ সংকটের পুনরাবৃত্তি হলো, অর্থাৎ সুয়েজ সংকটের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের যেমন পতন হয়েছিল আমেরিকারও তাই হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সুয়েজ সংকটটা কি ছিল? আমরা সবাই জানি মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস নিয়ে বা মধ্যপ্রাচ্যের সাথে যোগাযোগ বা এশিয়ার সাথে যোগাযোগ যদি অনেক ঘোরা পথ এড়িয়ে সহজে করতে হয় ইউরোপ এবং আমেরিকার, তাহলে আটলান্টিক সাগর দিয়ে ভূমধ্য সাগর দিয়ে যদি মধ্যপ্রাচ্য অর্থাৎ ভারত মহাসাগর, লোহিত সাগর হয়ে ভারত মহাসাগরে যাওয়া আসা করা যেত তাহলে সহজ হতো। এই জন্য তখন চিন্তা করা হয়েছিল মাঝখানে যে মিশরের ভূখণ্ডটা আছে এই ভূখণ্ডের একটা অংশ যদি বড় ক্যানাল করে খাল কেটে যদি সমুদ্র ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করা হয় তাহলে এই চলাচলটা সহজ হয়। মধ্যপ্রাচ্য থেকে যে জাহাজটা বেরিয়ে সুয়েজ খাল দিয়ে আমেরিকায় যায়, যে জাহাজটা 21 দিন লাগে বা 22 দিন লাগে, সেই জাহাজটা সুয়েজ খাল দিয়ে না গিয়ে যদি আফ্রিকার উপকূল ঘুরে যায় তাহলে প্রায় 30 দিনের বেশি লাগে কিংবা তারও বেশি লাগে, অর্থাৎ বিরাট একটা বড় সময়ের গ্যাপ পড়ে। সেই জায়গায় মিশরের ভূখণ্ড কেটে একটা ক্যানেল করে খাল করে যদি দুই সমুদ্রকে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যদি এক করা হয় তাহলে এই যাতায়াতের পথটা সহজ হয়। সেই অনুযায়ী সুয়েজ খাল কাটা হয়েছিল। সুয়েজ খালের নিয়ন্ত্রণ ছিল মূলত ব্রিটিশ এবং ফরাসি সরকারের হাতে, অর্থাৎ ব্রিটেন এবং ফ্রান্সের হাতে। তখন তারা কিন্তু খুব বড় শক্তি। কিন্তু 1956 সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের এই সুয়েজ খালকে একেবারে আকস্মিকভাবে বলা যায় জাতীয়করণ করে, অর্থাৎ এই খাল মিশরের হাতে থাকবে, মিশর ছাড়া আর কারোর কাছে থাকবে না, এর কন্ট্রোল মিশরের হাতে থাকবে, যেমন এখন ইরান হরমুজ প্রণালীকে কন্ট্রোলে নিয়েছে। এই কথা বলার পর ইসরায়েল, ফ্রান্স এবং ব্রিটেন তারা তিনজন ষড়যন্ত্র করে পরিকল্পনা করে মিশরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই মিশরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর যখন মিশর অনেকটা বিপাকে, কারণ ফরাসি, ব্রিটিশ এবং ইসরায়েলি শক্তি, তিন শক্তির মিলিত বাহিনীর বিরুদ্ধে মিশরের পক্ষে টিকে থাকা কঠিন। এই সময় আমেরিকা এবং রাশিয়া দুই শক্তি এক পক্ষ হয়ে ব্রিটেন এবং ফ্রান্সকে হুমকি দিল এবং এই হুমকির ফলে ব্রিটেন এবং ফ্রান্স যুদ্ধ বন্ধ করতে বাধ্য হলো, ইসরায়েলও পিছু হটল। এরপরে এই সুয়েজ খালের নিয়ন্ত্রণ মিশরের হাতেই থাকলো। এই সময় এই যে মার্কিন এবং সোভিয়েত ইউনিয়নের হুমকির মুখে ব্রিটেন এবং ফ্রান্স সরে গেল, এই যে সরে যাওয়া, এই সময় একটা চুক্তি হলো সুয়েজ খালকে মিশরের হাতে দেওয়ার ব্যাপারে। এই চুক্তি এবং এই ঘটনার পর থেকে ব্রিটিশ সাম্রাজ্য প্রকৃতপক্ষে একেবারেই তার অবসান ঘটে গেল বলা যায়। তবে এখানে আমি আরেকটু বলি, ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় ধাক্কা লেগেছিল 1947 সালে। ব্রিটিশ থেকে ভারত এবং পাকিস্তান স্বাধীন হলো, ভাগ হলো। এই যে ব্রিটেনের শাসনের আধিপত্য শেষ হয়ে গেল ভারতীয় উপমহাদেশে, এটা ছিল ব্রিটিশ শাসনের জন্য সবচেয়ে বড় ধাক্কা। এরপরে সুয়েজ খালের এই ঘটনা ব্রিটিশের জন্য। এরপরে 1997 সালে হংকংকে চীনের হাতে হস্তান্তর করে ব্রিটিশ সাম্রাজ্যের বলা যায় যে শেষ, একেবারে অধঃপতনের শেষ পেরেক ঠুকে দেওয়া হলো। তো সুয়েজ খালের ঘটনার প্রেক্ষাপটে ব্রিটেনের মূলত যে সাম্রাজ্যবাদী শক্তি ছিল ব্রিটেনের, সেই শক্তির মূলত অবসান ঘটে গেল। টাকার কার্লসন বলছেন ইরানের সাথে আমেরিকা যে চুক্তি করলো মূলত তাই হলো, কারণ এই সময় হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে, সুয়েজ খালের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনার এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীকে যখন ইরানের হাতে তুলে দেওয়া হচ্ছে এই চুক্তির মাধ্যমে, তখন টাকার কার্লসন এইভাবেই ভাবছেন যে মার্কিন সাম্রাজ্যেরও পতন হলো। তিনি এই কথা বলছেন আরও কয়েকটা কারণে। এই যে ইরান আমেরিকা যুদ্ধ হলো এবং এখন আমেরিকা মূলত চুক্তির মধ্য দিয়ে এই যুদ্ধ থেকে সরে আসছে, বেঁচে যাচ্ছে, পিছিয়ে আসছে। অথচ এত বছর ধরে মধ্যপ্রাচ্যে এত ঘাঁটি, এত সামরিক শক্তি, এত কিছু, তার কোনো কিছু ইরানের সামনে টিকল না। সাথে ইসরায়েল থাকলো, তারপরেও পারলো না। তার মানে ব্রিটিশে টাকার কার্লসন এখানে বলছেন যে বিশ্বের সবচেয়ে বড় বাহিনী, সবচেয়ে বেশি অর্থায়ন করা হয় যে বাহিনীকে, সেই বাহিনী ইরানের সাথে পারলো না এবং না পারার কারণে এখন চুক্তি করে পিছিয়ে আসতে হচ্ছে মান সম্মান বাঁচানোর জন্য। ফলে
ইরানের উত্থান ঘটল এবং মার্কিন সাম্রাজ্যের পতন শুরু হলো। একইভাবে জিন শাহিন, সিনেটর জিন শাহিন, তিনিও বলছেন আমেরিকা মূলত এই চুক্তির মাধ্যমে আত্মসমর্পণ করলো ইরানের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের সাথে যে আমেরিকার চুক্তি হলো, এই চুক্তিতে আসলে কি আছে? কয়েকটা শর্ত আমরা এরই মধ্যে বলে ফেলেছি, তারপরে আমি আবার বলি। লেবানন সহ সমস্ত ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরান এই কথা বলেছে, আমেরিকা সেই কথা মেনে নিতে বাধ্য হয়েছে। ইরানের আটকে থাকা অর্থ ছেড়ে দিতে হবে, আমেরিকা মেনে নিয়েছে। হরমুজ প্রণালী ইরানের ব্যবস্থাপনায় চলবে, আমেরিকা মেনে নিয়েছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করা যাবে না, আমেরিকা মেনে নিয়েছে। ইরানের তেল থেকে শুরু করে যত পণ্য নিষেধাজ্ঞার আওতায় আছে সমস্ত সব কিছুর উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে হবে, আমেরিকা মেনে নিয়েছে। এরপরে প্রাথমিক যে চুক্তি, সেই চুক্তিতে পরমাণু নিয়ে কোনো আলোচনা হবে না, আমেরিকা মেনে নিয়েছে। তারপরে পরমাণু নিয়ে যে আলোচনা হবে, সেখানে পরমাণু কর্মসূচি একদম টোটালি বন্ধ করা, এইটা নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হবে ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে কি যাবে না, কত মাত্রায় করব, এবং সমৃদ্ধ যে ইউরেনিয়াম আছে সেইগুলোর ব্যবস্থা কী হবে, ভবিষ্যৎ কী হবে, এই সমস্ত নিয়ে আলোচনা হবে। শুধু তাই না, এই যে হরমুজ প্রণালীতে আমেরিকা যে নৌ ব্লকেট দিয়ে রেখেছে, সেই নৌ ব্লকেট তুলে নিতে হবে, এটা ইরানের দাবি ছিল। এর সমস্ত সব কিছু আমেরিকা মেনে নিয়েছে। অতএব ইরানের চাওয়া পাওয়া মতো যে এই চুক্তি হচ্ছে অনেকটা বাস্তব। আমেরিকার যে কথা মানছে ইরান, সেটা হচ্ছে যে ইরান কখনো পরমাণু বোমা বানাবে না, তো এটা তো আগে থেকেই বলে আসছিল ইরান। আর চুক্তির মধ্য দিয়ে মূলত হরমুজ প্রণালীকে ইরানের হাতে তুলে দেওয়া হলো। এই যুদ্ধের আগে কিন্তু হরমুজ প্রণালী কন্ট্রোল করতো না ইরান, অথচ যুদ্ধ করে ইরান সেই হরমুজ প্রণালী একদম পুরোপুরি কন্ট্রোলে নিল এবং এখন তার হাতে কন্ট্রোল থেকে যাচ্ছে, চুক্তির মাধ্যমে ইরানের হাতে তুলে দিয়ে যাচ্ছে। এই সমস্ত কারণে মার্কিন সাংবাদিক বলি, সিনেটর বলি, কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য বলি, রিপাবলিকানদের অনেকেই বলি, সবাই কিন্তু বলছে যে এই চুক্তির মধ্য দিয়ে মূলত আমেরিকা ইরানের কাছে আত্মসমর্পণ করলো এবং মার্কিন সাম্রাজ্যের পতন হলো। শেষ পর্যায়ে আমি আপনাদেরকে আরও কয়েকটি তথ্য জানাই। এই যে চুক্তি করা হলো, এই চুক্তি কংগ্রেসে তুলে ধরার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে চিঠি লিখেছেন কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসম্যানেরা। শুধু তাই না, মার্কিন রিপাবলিকান দলের অনেকেই এই যুদ্ধ এবং এই চুক্তি কোনোটাই আমেরিকার স্বার্থে যায়নি, একথাও বলছেন। সব কিছু মিলে একথা আসলে বলার সময় এসেছে যে সম্ভবত এই চুক্তির ভেতর দিয়ে সত্যি মার্কিন সাম্রাজ্যের হয়তো পতনই শুরু হলো। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনাদের কি মনে হয়, আপনারাও কি মনে করছেন যে আসলে এই চুক্তি, এই যুদ্ধের ভেতর দিয়ে মার্কিন সাম্রাজ্যের পতন শুরু হলো? আপনারা কি মনে করছেন এই চুক্তির মধ্য দিয়ে আমেরিকা মূলত ইরানের কাছে আত্মসমর্পণ করলো? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।